দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে ট্রাম্প প্রশাসনের নীতি, ধারণা বিশ্লেষকদের। শঙ্কা অভিবাসন এবং শুল্ক নীতি নিয়ে। সমবায় সমিতির নামে প্রতারণার ফাঁদ, রাজধানীতে শত কোটি টাকা নিয়ে উধাও কয়েকটি প্রতিষ্ঠান। মামলাতেও প্রশাসনের গড়িমসি, নিশ্চুপ সমবায় অধিদপ্তর। হাত বদলেই সবজির দাম বাড়ে কয়েক গুণ। বঞ্চিত প্রান্তিক কৃষক, লাভের অঙ্কে পকেট ভরছে ফড়িয়াদের। অদক্ষ বাজার ব্যবস্থাপনাকে দুষছেন অর্থনীতিবিদরা। নতুন স্বপ্নে সমতলের চা চাষিরা। বাগানে বাগানে চলছে প্রুনিং। গুণগত মান নিশ্চিতে টানা 2 মাস বন্ধ থাকবে পাতা তোলা ও প্রক্রিয়াজাতকরণ কারখানা। এবং অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ বাড়ালো মালয়েশিয়া। 21 মার্চ পর্যন্ত আত্মসমর্পণের মাধ্যমে ফিরতে পারবেন নিজ দেশে। সুযোগ পাবেন বাংলাদেশিরাও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব সমবায় সমিতির নামে প্রতারণার ফাঁদ তৈরি নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। জনাব মাহসিব হোসেন, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনার সঙ্গে আমরা আলোচনায় ফিরব, তার আগে একটি প্রতিবেদন দেখে আসি। স্বল্প আয়ের সাধারণ মানুষকে টার্গেট করে প্রথমে বিশ্বাস অর্জন, তারপর লাভের আশা দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া। রাজধানীর পুরান ঢাকায় সমবায় সমিতির নামে এমন বেশ কিছু প্রতিষ্ঠান শত কোটি টাকা নিয়ে উধাও। দাঁড়ে দাঁড়ে ঘুরেও মালিকের হদিশ পাচ্ছে না গ্রাহকরা। মামলাতেও প্রশাসনের গড়িমসি, অনুমোদনকারী সংস্থা সমবায় অধিদপ্তরও নিশ্চুপ। সাইফুল ইসলামের বিশেষ রিপোর্ট। প্রতি মাসে 20,000 টাকা লাভের আশায় মেয়ের বিয়ের জন্য জোগাড় করা 11 লাখ টাকা দি নিউ বেসিক MCS এ বিনিয়োগ করেছিলেন আবুল বাশার। টাকা তুলতে এসে দেখেন কোম্পানি লাপাত্তা। বাসাবাড়িতে কাজ করে 2 লাখ টাকা জমান মনি আক্তার। লাভের আশায় বিনিয়োগ করেন রূপালী সঞ্চয় ঋণদান সমিতিতে। টাকা তুলতে এসে দেখেন তালা ঝুলছে সমিতির দরজায়। ঘর ভাড়া দিতে পারি না, বাড়িওয়ালা আমার আটকাইছে। পরে আমি কইছি 10,000 টাকা আইন নেই। আইসে দেখি এটি তালা মারা। ফোন দিছি, মোবাইল বন্ধ। এখন ভাই আমার টাকাটা আমি ফেরত চাই। পারতে মনে করেন ওদের কাছে আমার 57 লাখ টাকা জমছে। এভাবে রাজধানীর অলিতে গলিতে সমবায় সমিতির নামে গড়ে উঠেছে বিভিন্ন প্রতারণার প্রতিষ্ঠান। এদের নামের সঙ্গে মিলে এমন ব্যাংকের লোগো নকল করে প্রতারণা করছে। এর মধ্যে মধুমতি, রূপালী, সোনালী ও বেসিকের চেয়ারম্যান এবং MDর সাথে যোগাযোগ করলে নাম্বার বন্ধ পাওয়া যায়। এদের মধ্যে আছে পারিবারিক সম্পর্ক। রূপালীর চেয়ারম্যান আজিজ খানের বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন আজিজের মেয়ে ও রূপালীর MD ওয়াহিদুজ্জামান মুন্সির ভাই দুজনেই অতিরিক্ত পুলিশ সুপার। তাদের হস্তক্ষেপেই প্রতারণার মামলাগুলো আগাচ্ছে না। ওনার মেয়ে দাপট দেখাই, আমার কিচ্ছু করতে পারবেন না। ওনার মেয়ে পুলিশ অফিসার। ফোনে যোগাযোগ করলে কথা বলতে রাজি হননি আজিজ খানের মেয়ে অতিরিক্ত পুলিশ সুপার লাবণী। অন্যজন ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যান। আমি সময় টিভির রিপোর্টার সাইফুল ইসলাম বলছিলাম। আপনার বাবা বেশ কয়েকটি সঞ্চয় সমিতির সাথে জড়িত আর কি। দেশে সমবায় সমিতির সংখ্যা 1,82,071টি। গ্রাহকের টাকা আত্মসাৎ করা ভুইপুর সমিতির অনুমোদন দেওয়া সমবায় অধিদপ্তরের মহাপরিচালক জানান, অভিযোগ দিলে ব্যবস্থা নেবেন তারা। কিছু আছে হয়তো তাদের ক্যাপাসিটি নাই, ইনভেস্টমেন্ট এমন হয়ে গেছে, ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে, তখন তারা পারে না, সেগুলো নিয়ে সমস্যা থাকে, সেগুলো একটু টাকাটা পেতে একটু সময় লাগে, কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করি। গ্রাহকের এমন কান্নার রোল আর আর্তনাদ সীমাবদ্ধ থাকে অভিযোগ এবং মামলাতেই, কেননা শত চেষ্টার পরেও মেলে না জমাকৃত অর্থ। তাহলে কি সব সময়ের মতোই ধরাছোঁয়ার বাইরে থাকবে এসব লুটেরা ব্যক্তিরা, নাকি তারা আইনেরও ঊর্ধ্বে? সেই প্রশ্ন থেকেই যায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখছিলাম সমবায় সম্পর্কিত প্রতিবেদনটি। এখন আবার ফিরছি ব্যারিস্টার মহসিব হোসেনের কাছে।
জনাব মহসিব হোসেন, আমরা যে দেখলাম প্রতিবেদন সেই সূত্র ধরেই বলতে চাই আসলে মানে মানুষের বিশ্বাসকে পুঁজি করে এমন কার্যক্রম চালানো সমিতিকে দেখভাল বা জবাবদিহিতার আওতায় মানে আনতে পারা যাচ্ছে না কেন, বা এই দায় কে নেবে? ধন্যবাদ, একটা সুন্দর একটা প্রশ্নের জন্য। দেখেন, একটা অধিদপ্তর আছে স্পেসিফিকলি ডেজিগনেট করে দেওয়ার জন্য এই সব বিষয়গুলোকে আপনার লুক আফটার করার জন্য। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে কি, যারা আপনার এইসব সমিতির সাথে যারা অ্যাটাচ হচ্ছে, প্রথমেই এখানে আপনার অ্যাটাচ হওয়ার আগেই তাদের যে বিষয়গুলি দেখা দরকার সেটা হচ্ছে যে এটার মেমোরেন্ডাম টা কি, আসলে এটা অবজেক্টিভটা কি, এটাকে আদৌ রেজিস্টার্ড কিনা। আমরা অনেক সময় আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখতে পারি যে অনেকে আসে তারা আসলে জানেই না যেটা রেজিস্ট্রেশন আছে কি নাই, এটা লাস্ট কবে অডিট হয়েছে। অনেক সময় দেখা গেছে হচ্ছে তারা অনেক মানুষজন এভাবে টাকা দিয়ে আসছে একজনের কাছ থেকে রেফারেন্স নিয়ে, একটা ফ্রেন্ড একজনের কাছে বলছে। বেশিরভাগ সময় অনেক সময় গ্রামের অনেক মানুষজন দেখা গেছে যে তারা এই লিটারেসির অভাবের জন্য তারা দেখা গেল হচ্ছে কারো রেফারেন্সে যে একটা ইনভেস্টমেন্ট করা শুরু করলো, একটা অ্যামাউন্ট দিয়ে তারা দেখা গেছে সোসাইটিতে মেম্বার হচ্ছে। তারপর দেখা গেল 4-5 বছর পরে দেখা গেল সোসাইটিটা নাই, এখানে এই কোঅপারেটিভ এই এন্টিটিতেই চলে যায়। তো আমরা অনেক সময় যখন এই ধরনের সিচুয়েশন গুলি আসে, তখন আমার মনে হয় যে যখনই অধিদপ্তরের কাছে যাওয়ার পর দেখে এটা অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশনটাই নেই, তখন অধিদপ্তর কিছু করতে পারে না। তখন বেসিক যেই স্পেসিফিক ল আন্ডারে তারা আসতে পারে না, তখন পেনাল কোডে যেই প্রতারণার যেসব মামলাগুলি আছে সেগুলোতে যে তাদের দ্বারস্থ হতে হয়। কিন্তু প্রথমেই যদি দেখা হয় যে আদৌ রেজিস্ট্রেশনটা আছে কি নাই, তখন কিন্তু একটা পার্টিকুলারলি ওই অধিদপ্তরের উপরে কিন্তু রেসপন্সিবিলিটি চলে আসে সেটাকে ওভারসি করা। এরপরে যদি দেখা গেছে যে না এই পার্টিকুলার কোঅপারেটিভটা ঠিক মতো ফাংশনিং করতে পারছে না, সেখানে কিন্তু অধিদপ্তর কিন্তু একটা লিকুইডেশনের প্রসেসও কিন্তু যেতে পারে। এর আগেও বাংলাদেশের ইতিহাসে লিকুইডেশন এরকম হয়েছে। এই লিকুইডেশন গুলি হলে অ্যাটলিস্ট যেটা হয় সেটা হচ্ছে এখানে যে ওই পার্টিকুলার কোঅপারেটিভ যদি টাকা ফেল করে দিতে, অথবা সে যদি আপনার এরকম হয় যে না সে আর নন ফাংশনিং অবস্থা চলে যাচ্ছে, তখন লিকুইডেটর অ্যাপয়েন্ট করে কিন্তু লিকুইডেশনের মাধ্যমে অ্যাসেট গুলোকে কিন্তু আপনার বিক্রি করে দিয়ে মেম্বারদের টাকাটা কিন্তু তারা শোধ করে দেওয়া যায়। এছাড়াও আরেকটা জিনিস যেটা অনেক সময় খেয়াল করা হয় না, অনেকগুলি কোঅপারেটিভ কিন্তু গভর্নমেন্টের শেয়ার থাকে। যেখানে গভর্নমেন্টের শেয়ার থাকে সেখানে কিন্তু ম্যানেজমেন্টেও, সেখানে আপনার যে গভর্নিং বডিতে যেই ইয়াটা থাকে তারাও কিন্তু আপনার গভর্নমেন্টের অফিসিয়ালস কিন্তু সেখানে থাকে। তো এটা কিন্তু একটা সেফ, মাচ মোর সেফার, কিন্তু ওইগুলোকে কিন্তু আপনার ঠিক মতো দেখা না। বাংলাদেশে কিন্তু সাকসেসফুল সময় আছে, কিন্তু সমিতিস গুলো আছে, মিলবিটা বেশ সাকসেসফুল, যদিও এখন বিগত কয়েক বছর ধরে মার্কেট কম্পিটিশন আমরা দেখি যে তাদের প্রোডাক্টগুলি অত ডাইভার্সিফাইড হতে অত হিউজ মার্কেটিং হচ্ছে না, কিন্তু দিস ইজ আ ভেরি সাকসেসফুল কোঅপারেটিভ বাংলাদেশ। স্যার, আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এমন লুটেরাজ অবস্থাতে যে সমবায় সমিতির যে অনুমোদনদাতা, যে সমবায় অধিদপ্তরের কথা আপনি বলছিলেন, যে তারা এখনো নিশ্চুপ কেন? আর নিশ্চুপ থেকে কি দায় মুক্তি করা মানে দায়সারাভাবে কাজ করা সম্ভব? না, নিশ্চুপ ডেফিনেটলি এখানে তারা অ্যাভয়েড করতে পারে না, কারণ একটা ট্যাক্স পেয়াররা তাদেরকে স্যালারিজ বেয়ার করছে, একটা পার্টিকুলার উইং করে দেওয়া আছে এটাকে ওভারসি করার জন্য, একটা স্পেসিফিক আইন আছে। আইনের ভিতরে এটারও কিন্তু প্রভিশন আছে যে যারা ভিকটিম হবে তাদের জন্য একটা তহবিল করে থাকবে, সেই তহবিল থেকে কিন্তু এই ভিকটিমদেরকে কিন্তু আপনার কম্পেনসেট করা হবে, যেটা আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন আইনের ভিতরে কিন্তু এই ধরনের একটা জিনিস ছিল যে মানে শেয়ার মার্কেট ধসের পরে যারা ভিকটিম হতো তাদেরকে ওইখান থেকে তহবিল থেকে তাদেরকে টাকা দেওয়া হবে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় যদি কেউ আহত হন অথবা মৃত্যুবরণ করেন, সেখানেও কিন্তু বিআরটিআর আন্ডার একটা তহবিল আছে। একইভাবে কিন্তু এই তহবিলের প্রভিশনে কিন্তু বলে দেওয়া আছে এই অধিদপ্তরের কাছে যে অধিদপ্তর দেখতে চাইলে সে দেখবে যে এই পার্টিকুলার যে ইন্ডিভিজুয়াল যারা ভিকটিম ক্লেম করছে নিজেদেরকে, তারা কি আদৌ এটার মধ্যে আসতে পারে কিনা। এছাড়াও কিন্তু আপনার প্রত্যেক বছর কিন্তু অডিট হবে, অডিট রিপোর্টগুলি কিন্তু অধিদপ্তর দেখবে। অধিদপ্তর কিন্তু চাইলে কিন্তু নিজে যে অডিট করতে পারে তাদের ইন্ডিভিজুয়ালস থেকে পাঠিয়ে যে না এই পার্টিকুলার কোঅপারেটিভটা আমাদের এখানে রেজিস্টার্ড, তার অডিটটা ঠিক মতন দেখার মতন যে না আদৌ কি যে উদ্দেশ্যে কোঅপারেটিভটা ফর্মুলেট করা হয়েছে সেই উদ্দেশ্যে কি আদৌ কি এই ফান্ডটাকে সেটাকে সেভাবে ইউটিলাইজ করা হচ্ছে কি হচ্ছে না। ডেফিনেটলি আপনার অ্যান্সারে যদি ইনার নাটশাল চলে আসা হয় সেটা হচ্ছে যে অধিদপ্তর কোনো মতে তার দায় এখানে এড়াতে পারে না। অধিদপ্তরের রেসপন্সিবিলিটি আছে, ডেডিকেটেড উইং, ডেডিকেটেড বডিজ আছে তাদের, যারা হচ্ছে এই ফাংশনস গুলোকে দেখার জন্য, ওভারসি করার জন্য, যাতে করে কোনো ধরনের এই এন্টিটিস গুলি যেন ইন্ডিভিজুয়ালসদেরকে, সাধারণ মানুষকে ডিফ্রড না করতে পারে। স্যার, আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল যে
স্যার আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে এই যে অনুমোদন দিয়েছে সমবায় অধিদপ্তর কিন্তু তারপর তদারকি করছে না, তো মানে এই ধরনের তদারকি মানে এই ধরনের কালচার থেকে কিভাবে আমরা বের হতে পারি, আর মানে তদারকি প্রতিষ্ঠানগুলোর দায় বা দায়িত্ব কিভাবে নিশ্চিত করা যায়, মানে এই নিশ্চিত করতে কি দরকার আসলে? দেখেন, প্রথমে হচ্ছে গিয়ে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যদি আপনার এরকম হয় যে এই ধরনের ইনভেস্টমেন্ট করার আগে, অ্যাফিলিয়েটেড হওয়ার আগে কোন একটা এরকম কোঅপারেটিভের সাথে প্রথমে দেখা হচ্ছে যে আদৌ কি এটা রেজিস্টার্ড কিনা। বেটার যদি এটা গভর্নমেন্টের শেয়ার থাকে আরো একটা বেটার পজিশনে থাকতে পারে। এরপরে হচ্ছে কি যখন এই ধরনের সার্কামস্ট্যান্স অ্যারাইজ করবে, কোনো দেরি না করে অধিদপ্তরের কাছে চলে যাওয়া, অধিদপ্তরকে বলে দেওয়া যে দেখো আমাদের এরকম সমস্যা হচ্ছে, আমাদের মনে হচ্ছে যে এই পার্টিকুলার কোঅপারেটিভ যেটা মেম্বার আমরাও এটা একটা ভালো একটা ফাংশনিং অবস্থা যাচ্ছে না, তখনই কিন্তু অধিদপ্তরের দায়িত্ব হচ্ছে অডিট করা, একটা তাদের ইন্সপেকশনের জন্য লোক পাঠানো, দেখানো আদৌ কি এটা ঠিক মতন পারফর্ম করছে নাকি না, মেম্বারসদের টাকা যেভাবে তারা রিসিভ করছে সেটা ইউটিলাইজেশনটা কোথায় হচ্ছে, যে প্রপার্টিজ গুলিতে তারা ইনভেস্ট করতেছে সেটা আদৌ কি মানে আপনার গুড প্রপার্টিজ নাকি না, আদৌ কি সেটা টাইটেল আছে কিনা। সমস্যা যেটা আমার মনে সমস্যা হওয়ার আগে কিওরটা যদি করা যায় সেটা ভালো। আর এখন যে সিচুয়েশন, যেটা বার্নিং ইস্যু, যে আপনি আমাকে যে ভিডিওটা, ভেরি স্যাড যে অনেক মানুষজন তারা এখন নিঃস্ব হয়ে আসছে, তাদের এই মানে ক্রাইসিস পয়েন্টে যখন তারা যায় তখন যে দেখছে পার্টিকুলার অফিসটার এক্সিস্টেন্সে নেই। এইখানে সমবায় অধিদপ্তরের যে আপনার আসলেই উচিত যে আসলে এখানে এই জায়গাগুলোকে দেখা। স্যার আপনার কাছে শেষ প্রশ্ন, যে আসলে যে প্রতারিত হওয়া মানুষগুলো দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের নাগাল পাচ্ছে না, প্রশাসনও এখানে গড়িমসি করছে, তো এখানে আসলে প্রশাসন কি গড়িমসি করতে পারে বা জনগণ নাগাল কিভাবে পেতে পারে? নো, নট এট অল, নট এট অল। অধিদপ্তরের আন্ডারে তো আছেই। এছাড়াও যদি এটা হয় যে এই পার্টিকুলার প্রতিষ্ঠান তার রেজিস্ট্রেশন নাই, সে ফলস, ফ্রড, পুরোপুরি একটা ফাসাদ, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পেনাল কোডে কিন্তু স্পেসিফিক প্রভিশন আছে, তারা কিন্তু ফ্রড, চিটের জন্য কিন্তু তারা মামলা করতে পারে, মামলা নিতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, যাতে করে এই মানুষগুলি যারা আপনার এভাবে ডিফ্রডেড হচ্ছে তাদেরকে যেন রেমেডি দেওয়া যায়। এটা বলা যায় না যে না সিস্টেম অ্যাজ আ হোল তারা শাটডাউন হয়ে বসে থাকবে, যে না ঠিক আছে এটা অধিদপ্তরের কাজ, অধিদপ্তর বলে যে না এটা রেজিস্টার্ড না, পুলিশের কাজ। নো, কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে হবে, অধিদপ্তরের কাজ করতে হবে, দেখা যায় ফার্স্ট এন্ড ফরমোস্ট স্কিম আউট করে ফেলা যে এই রেজিস্ট্রেশন কি আছে নাকি নাই, না থাকার সাথে সাথে অধিদপ্তর নিজের উচিত যে তারা প্রপার ল এনফোর্সমেন্ট অথরিটিকে কনভে করে দেওয়া যে তারা নিজেদের এই পার্টিকুলার এন্টিটি তারা নিজেদেরকে রেজিস্টার সমবায়ে ক্লেম করে তারা টাকা পয়সা নিয়েছে, আপনার অ্যাজ সুন এজ পসিবল। কেন ভুক্তভোগী দ্বারস্থ হতে হবে? অধিদপ্তর নিজেই যে পার্টিকুলার ল এনফোর্সমেন্ট এজেন্সিকে বলবে যে হ্যাঁ আমাদের কাছে এই কমপ্লেইন আসছে, আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে এটা রেজিস্ট্রেশন নাই, আপনার এখন তাড়াতাড়ি ইনিশিয়েটিভ নেন এটাকে আপনার কন্ডেম করার জন্য। এদেরকে যারা যারা এখানে নিজেদেরকে সভাপতি, সেক্রেটারি ক্লেম করছে কমিটি, তাদেরকে তাড়াতাড়ি আপনার অ্যারেস্ট করার জন্য, ইনভেস্টিগেশন যাতে তাড়াতাড়ি শেষ হয়, মানি সুট ফাইল করে দেওয়ার জন্য, যাতে করে কোনোভাবে যেন অর্থগুলোকে যেন আর কোথাও যেন ফার্দার অন্য কারো কাছে যেন ট্রান্সফার না হয়ে যায়, ফ্রিজিং অর্ডার নিয়ে আসা যায়, সবকিছুই পসিবল। কিন্তু ধন্যবাদ স্যার এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম সমবায় সমিতির প্রতারণার ফাঁদ নিয়ে, এবং এই জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি সরাসরি যুক্ত ছিলেন ব্যারিস্টার মাহসিব হোসেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক বিশ্ব রাজনীতিতে আনতে যাচ্ছে নতুন মোড়। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ককে কোনো নাটকীয় পরিবর্তন আসবে না বলে মত বিশ্লেষকদের। তবে দক্ষিণ এশীয় রাজনীতি এবং অর্থনীতিতে ট্রাম্প প্রশাসনের ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। ট্রাম্পের অভিবাসন নীতির কারণে ক্ষতির মুখে লাখ লাখ অভিবাসী রয়েছেন বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। কখনো আদালতের দ্বারে দ্বারে, কখনো দুর্বৃত্তের বুলেট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণ রক্ষা। 4 বছরের দীর্ঘ লড়াই সংগ্রামে শেষ পর্যন্ত ফিরে পেলেন হোয়াইট হাউসের দখল, ফিরলেন বীরের বেশে, হলেন বিশ্বের প্রভাবশালী দেশের ক্ষমতাধর ব্যক্তি। দাপুটে ভূমিধস জয়ে দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে অদম্য ডোনাল্ড ট্রাম্প এ এক ইতিহাস। ইতিহাসের এ নায়ক ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় এখন লাভ ক্ষতির হিসাব কষছে পুরো বিশ্ব। নতুন মার্কিন প্রশাসন কেমন হবে তার বিশ্লেষণে গভীর মনোনিবেশ করেছেন বিশ্ব নেতারা। এ তালিকা থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে কি বড় কোনো পরিবর্তন আসবে? কেমন হবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক? প্রশ্ন সকলের।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় জলবায়ু পরিবর্তনের নেতৃত্ব থেকে দূরে সরে যাবে যুক্তরাষ্ট্র। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অন্যান্য দেশের মতো আর্থিক সহায়তার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পরিবর্তনে আপাতত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের মাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন অনেকে। আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেখানে মৌলিক কোনো পরিবর্তন বা বড় ধরনের কোনো পরিবর্তন হবে। যে পরিবর্তনটা হতে পারে আমার ধারণা সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেনের সময়ে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া হতো এবং প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর হয়তো যুক্তরাষ্ট্র প্রশাসনের যে ফোকাস এরিয়া সেখানে আপনার ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস হয়তো থাকবে না। শুধুমাত্র ইমিগ্রেশনের ক্ষেত্রে যা খুব দ্রুত দেখবো আমরা, তিনি তার কথা মতো আনডকুমেন্টেড বা অবৈধ ইমিগ্রেশন তিনি এদেশ থেকে বহিষ্কার প্রক্রিয়া শুরু করবেন। কূটনৈতিকদের মতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক কেমন হবে তার উপরেই মূলত নির্ভর করবে বাংলাদেশের হিসেব নিকেশ। অন্যদিকে অবৈধ অধিবাসীদের ক্ষেত্রে ট্রাম্পের ঘোষিত যুদ্ধের আঁচ লাগবে দেশটিতে থাকা কাগজপত্রবিহীন বাংলাদেশিদের উপরও। নিরঙ্কুশ জনসমর্থনে অনেকটা একচ্ছত্র ক্ষমতা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এবারের হোয়াইট হাউসে ফেরাটা কেমন হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মতবিনিময় সভায় কথা বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সরাসরি যাচ্ছি সেখানে। তারপরে বিএনপি বোধহয় 1100 কত সেন্টারে শূন্য ভোট পেয়েছে। এগুলো কিন্তু এই তথ্য অধিকার আইন ব্যবহার করে কিন্তু বহু কষ্ট করে পেয়েছি। আদালতে যাওয়ার হুমকি টুমকি দেওয়ার পরে শেষ পর্যন্ত নুরুল কমিশন সেই তথ্য আমাদেরকে দিতে বাধ্য হয়েছে। তো এর সুফল আমরা পেয়েছি। তো আমরা যে কথাটা বলছি যে রাজনৈতিক দলগুলো দায়বদ্ধ হইতে হবে, স্বচ্ছ হইতে হবে এবং একই সাথে তাদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হইতে হবে। আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলো তাদের তাদের সদস্যদের কাছ থেকে যে সদস্য ফি নেবে এবং একই সাথে তাদের যে অনুদান আসবে এবং তার একটা সীমা আমরা নির্ধারণ করে দিয়েছি। তার ভিত্তিতেই তারা তাদের ব্যয় করবে এবং এই ব্যয়গুলো তারা এর অডিটেড হিসাব তারা নির্বাচন কমিশনে দেবে এবং নির্বাচন কমিশন এগুলো প্রকাশ করতে বাধ্য হবে। তো এই আর্থিক স্বচ্ছতা, তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা এবং স্বচ্ছতা, আর্থিক স্বচ্ছতা, গণতন্ত্রের চর্চা এবং দায়বদ্ধতা, তাদের দলের সদস্যদের কাছে দায়বদ্ধতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে। তো আমরা এই রাজনৈতিক অঙ্গনা পরিচ্ছন্ন করার ব্যাপারে আমরা আমাদের সুপারিশ দিয়েছি এবং নির্বাচন কমিশনকে আমরা ক্ষমতায়িত করার চেষ্টা করেছি। আমরা নির্বাচন কমিশনকে যেমন প্রার্থী চূড়ান্তের ব্যাপারে নির্বাচন কমিশনের নিরঙ্কুশ ক্ষমতা, তারপরে তাদের সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন অফিস ভবনে। রমজান সামনে রেখে হিলি স্থল বন্দর দিয়ে নিত্যপণ্যের আমদানি বেড়েছে। বিস্তারিত জানাতে হিলি বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। চলে যাচ্ছি তার কাছে। শফিক, রমজান মাস আসতে এখনো 1 মাসের কয়েকদিন সময় বাকি আছে। এর মধ্যে কিন্তু রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো রমজানের চাহিদা বাড়ে সে পণ্যগুলো কিন্তু হিলি স্থল বন্দর দিয়ে আমদানি তো শুরু করেছে। বিশেষ করে যে আমদানি করছে কিশমিশ, ছোলা, বাদাম, নারিকেল, এই পণ্যগুলো বেশি আমদানি হচ্ছে। বর্তমানে হিলি স্থল বন্দরে যে পণ্যগুলো ভারত থেকে আসছে সেগুলো বন্দর থেকে বিক্রি হচ্ছে। বাদাম প্রতি কেজি বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা, কিশমিশ 420 টাকা
কেজি, ছোলা 100 থেকে 105 টাকা কেজি। নারিকেলের প্রতি বস্তা যেখানে 70 থেকে 80 পিস আছে সেটা 6200 টাকা। ইতিমধ্যে এই পণ্যগুলো বিভিন্ন জায়গা থেকে আসতেছে, যেমন নারিকেল আসছে তামিলনাড়ু থেকে। আর এখানে প্রতি বছরের মতো তারা, যদিও এই পণ্যগুলো রমজানের আগ মুহূর্তে আসে, তবে যেহেতু চাহিদা আছে, চাহিদা থাকায় ব্যবসায়ীরা কিন্তু অগ্রিম আমদানি করছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে ব্যাংকের যে ডলারের যে স্থিরতা, ব্যাগালে যে ডলারের যে অবস্থা স্বাভাবিক, আর এই স্বাভাবিক যদি অবস্থা থাকে তাহলে আমদানি বাড়বে, বাজারে দ্রব্যমূল্যর দাম কমবে। তবে আমদানিকারকদের সাথে আমি কথা বলেছি, আমদানিকারকরা বলছেন বর্তমানে ব্যাংকগুলোতে কিন্তু ডলারে কোনো ক্রাইসিস নাই, ডলারের যে দাম সেটা স্বাভাবিক রয়েছে। এই স্বাভাবিক যদি থাকে তাহলে রমজানে কোনো পণ্যের ঘাটতি আসবে না, দাম বৃদ্ধি পাবে না, দাম সহনীয় পর্যায়ে রাখতে তাদের সর্বাত্মক চেষ্টা করবে বলে আমদানিকারক জানিয়েছেন। আমি এখানে সিএনএফ বা বিভিন্ন যারা কর্ম করেন তারাও বেশ একটা স্বস্তির মধ্যে যে এই পণ্যগুলো প্রতিদিনই আসছে। যদি আপনাকে আমি চলতি মাসের 7 কর্মদিবসের একটা তথ্য জানিয়ে রাখি, চলতি মাসের 7 কর্মদিবসে বাদাম এসেছে 135 ট্রাকে, 140 চলে এসেছে। তাছাড়া কিন্তু এখানে সব থেকে এখানে আমদানি হয়েছে বাদাম, যে বাদামগুলো কিন্তু প্রতিনিয়তই কিন্তু এখানে আসছে এবং সেগুলা কিন্তু এখান থেকে বিক্রি করছে। তবে হিল স্থল বন্দরে পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে, দাম নাগালের মধ্যে রয়েছে, আগামীতে আমদানি বাড়বে এমনটাই ব্যবসায়ীরা বলছেন। হিল স্থল বন্দর থেকে আমদানি বাণিজ্য নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিল স্থল বন্দরে। এবার জানাবো পুঁজিবাজারের খবর। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে। গতকাল আমরা দেখেছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের 3টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছিল এবং আজকেও দেখতে পাচ্ছি প্রধান সূচক ডিএসইএস ইন্ডেক্স সেটি 23 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5219 পয়েন্ট এবং সরিয়া সূচক ডিএসইএস ইন্ডেক্স দেখতে পাচ্ছি প্রায় 6.5 পয়েন্ট বেড়ে বর্তমানে অবস্থান করছে 1178 পয়েন্টের কাছাকাছি এবং বাছাইকৃত সূচক যেটি DS30 সেটি 8.6 পয়েন্ট বেড়ে বর্তমানে অবস্থান করছে 1932 পয়েন্টের কাছাকাছি। আর এখন পর্যন্ত ঢাকা পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে 204 কোটি 84 লক্ষ টাকা। আর এখন পর্যন্ত যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে 243টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 75টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 69টি কোম্পানির শেয়ারের দাম। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান যে সূচক সেটি ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এবং সর্বোচ্চ ঊর্ধ্বমুখী প্রবণতায় সেটি কিন্তু ছিল প্রায় 11:45-এর দিকে। আর আজকে পুঁজিবাজারে যারা লেনদেন করেছে তাদের মধ্যে কোন কোম্পানিগুলো শীর্ষ 20-এ রয়েছে, 20-এ থাকা কোম্পানিগুলোর কার অবস্থান কোথায় সেটি এখন আমরা দেখে নেব। প্রথমেই রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 388 টাকা 90 পয়সায়, যার একটি শেয়ারের সর্বোচ্চ দাম ছিল 395 টাকা এবং সর্বনিম্ন 380 টাকায় বিক্রি হয়েছে এবং এখন পর্যন্ত এই কোম্পানিটি লেনদেন করেছে 15 কোটি 93 লক্ষ টাকা। আর তারপরেই রয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 18 টাকা 90 পয়সায়। তারপরেই রয়েছে ফার ইস্ট লিমিটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 19 টাকায়। তারপরে রয়েছে এডিএন টেলিকমস লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 108 টাকা 10 পয়সা, যার একটি শেয়ার সর্বোচ্চ 109 টাকা এবং সর্বনিম্ন 105 টাকা 70 পয়সায় বিক্রি হয়েছে। আর 5 নম্বরে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকিং লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 21 টাকা 90 পয়সায়, যার একটি শেয়ারের সর্বোচ্চ দাম ছিল 22 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন ছিল 19 টাকা। তো আজকে কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা পুঁজিবাজারের 3টি সূচকই ইতিবাচক একটি প্রবণতা দেখা দিচ্ছে। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে সবশেষ লেটেস্ট আপডেট। বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ব্যবহার করা এয়ার পিউরিফর্মের আমদানিতে শুল্ক কমিয়ে আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। এতে পণ্যটির আমদানি খরচ প্রকারভেদে 1,500 থেকে 7,000 টাকা পর্যন্ত কমবে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, পিউরিফায়ারের মতো কার্যকর বায়ু দূষণের নিয়ন্ত্রণের সরঞ্জাম সহজলভ্য করতে এমন সিদ্ধান্ত। এই পণ্য আমদানিতে থাকা শুল্ক 25 থেকে কমিয়ে 10% করা হয়েছে। পাশাপাশি 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক ও 5% আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এতে পণ্যটির আমদানিতে থাকা মোট কর কমে দাঁড়াবে 31.5%। Altec Aluminium, গড়ে উঠছে আগামী শহর। ফার্নিচার শিল্পের রফতানির সম্ভাবনা থাকলেও কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও বন্ড সুবিধা না থাকায় এগোতে পারছে না এই খাত। ব্যবসায়ীদের এমন আক্ষেপের বিপরীতে বাণিজ্য উপদেষ্টার মন্তব্য, এলডিসি উত্তরণ সামনে রেখে পণ্যের মান এবং বৈচিত্র্য বাড়ানোর উপর জোর দিতে হবে। সরকারি সহায়তার উপর না তাকিয়ে বাড়াতে হবে নিজস্ব সক্ষমতা। ফার্নিচারের বৈশ্বিক বাজার $600 বিলিয়ন হলেও বাংলাদেশের অংশগ্রহণ নামমাত্র। গেল অর্থ বছর এ খাতে রফতানি ছিল মাত্র $70 মিলিয়ন। এমন বাস্তবতায় 2030 সাল নাগাদ $5 বিলিয়ন রফতানি করতে চায় ফার্নিচার খাতের উদ্যোক্তারা। এমন উচ্চবিলাসী লক্ষ্যমাত্রা না ধরে বর্তমান রফতানিকে $1 বিলিয়ন নিয়ে যাওয়ার পরামর্শ দেন বাণিজ্য উপদেষ্টা। যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, এটা কি আসলেই আমরা 2030 সালে অর্জন করতে পারবো? আমার কাছে কিছুটা সন্দেহ হয়, টু বি ভেরি অনেস্ট। আমরা যদি $1 বিলিয়ন টার্গেট করি, and please don't feel demoralized when I'm saying $1 billion. সোমবার পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক সেমিনারে তার এই পরামর্শের বিপরীতে ব্যবসায়ীরা বিভিন্ন জটিলতার কথাও তুলে ধরেন। আমাদের ইনপুটে যা যা লাগবে আমাদের কিন্তু দিতে হবে, এবং যদি সরকার যদি আমাকে সাশ্রয়ী মূল্যে যদি দিতে পারে, আমরা যদি বন্ডে যদি মালগুলো আনতে পারি, আমরা জিততে পারবো। আমরা কেন শুধুমাত্র ভুটানের সাথে এফটিএ করব? ভিয়েতনাম 17টা এফটিএ করেছে, 2টা এফটিএ তাদের পাইপলাইনে আছে, ইনক্লুডিং ইউ। তবে মুক্ত বাণিজ্য চুক্তির বিপক্ষে নিজের যুক্তি তুলে ধরে বন্ড সুবিধার অপব্যবহারের বাস্তবতা তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা। অনলি বন্ড উইল নট সলভ ইউর প্রবলেম। গতকালই আমি আমার অফিসে চায়নার সাথে এফটিএ নিয়ে কথা হচ্ছিল। আমি বললাম যে করবো না, কারণ ও আমার 8000 প্রোডাক্টের একটা ফ্রি মার্কেট অ্যাক্সেস দিয়ে রাখছে। ওর সাথে এফটিএ করলে তো ওরে কিছু দিতে হবে আমারে, আমি দিব কেন? ওর সাথে এফটিএ করবো না। বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের পাশাপাশি নতুন বাজার ধরতে হলে পণ্যের মান বাড়ানো ও নিজস্ব সক্ষমতা বাড়ানোর তাগিদ দিলেন বাণিজ্য উপদেষ্টা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তে এসে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, আজ 21শে জানুয়ারি, অর্থাৎ ইতিমধ্যে বাণিজ্য মেলার 20 দিন অতিবাহিত হয়েছে এবং শুরুর দিকে আমরা যে চিত্র দেখেছি, মানুষজনের আগমন, দর্শনার্থীর আগমন যেটি ছিল, এবং দিন গড়ানোর সাথে সাথে সেই আগমনের পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে। যদিও আজকে আমরা সকাল নাগাদ খুব বেশি মানুষের উপস্থিত দেখতে পাচ্ছি না। এখানকার ক্রেতারা বিক্রেতারা বলছেন যে যেহেতু আজকে কর্মদিবস সরকারি, সুতরাং একটু মানুষ বেশি, তবে কম, তুলনামূলক কম। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অন্যান্য সময়ের তুলনায় সকালবেলা যখন অতিবাহিত হয়, দুপুর থেকে এই বাণিজ্য মেলায় প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু আসতে শুরু করেন। এবং বাণিজ্য মেলার ভিতরটা ঘুরে যেমনটা দেখেছি আমরা, বিশেষ করে জুতা, গৃহস্থালী জিনিসপত্র, গয়নার দোকানগুলো এবং পুরুষদের ব্লেজারের দোকানগুলোতে বেশ ভিড় আমরা লক্ষ্য করছি। এবং বিভিন্ন দোকানপাট যেগুলো আসলে তারা বেচা কিনা করছেন, তারা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিচ্ছেন এবং সেগুলো ক্রেতাদের, দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য বেশ ভূমিকাও কিন্তু রাখছে। আমরা যেটি দেখতে পাচ্ছি, যেসব দোকানে ডিসকাউন্টের পরিমাণ আছে সেসব দোকানেও বেশ ক্রেতা সমাগম আমরা দেখতে পাচ্ছি। এবছর একটু তথ্য জানিয়ে রেখে, মোট 7টি দেশের অংশগ্রহণ আছে বাংলাদেশের বাইরে। সেখানে পাকিস্তান, ভারত এবং সহ বেশ কয়েকটি আশেপাশে এশিয়ার দেশগুলোর উপস্থিতি দেখতে পাচ্ছে এবং তারা বেশ কিছু ছাড় দিয়ে জিনিসপত্র বিক্রি করছেন। তবে তুলনামূলকভাবে যে পরিস্থিতি আসলে দেখা যাচ্ছে, বিদেশি পণ্যের আধিক্য ঠিক তেমন একটা নেই এবং সেসব দোকানে মানুষজনের খুব একটা ভিড় নেই। বিশেষ করে শালের দোকানগুলোতে আমরা দেখেছিলাম যে সেই দোকানগুলোতে যেহেতু এই বছর বাংলাদেশের শীতের পরিস্থিতি ঠিক অতটা প্রকট না, সে কারণে সেই দোকানগুলোতে অত ভিড় নেই। তবে গয়না দোকানগুলোতে কিন্তু নারীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি অন্যান্য যেগুলো বলছিলাম, গৃহস্থলে যেসব জিনিসপত্র আছে, হাড়ি পাতিলের জায়গাগুলোতেও ভিড় দেখতে পাচ্ছি। এবং যে মেলাতে যেটি দেখা যাচ্ছে, আসলে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছেন এবং বিশেষ করে তরুণীদের উপস্থিতিও বেশ লক্ষণীয় এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখছেন। এবং যেটি লক্ষ্য করা যাচ্ছে যে
তাদের মাঝে একটা প্রবণতা আছে ডিসকাউন্ট যেসব জায়গায় দিচ্ছে সেসব জায়গায় একটু বেশি ভিড় করা এবং সেগুলো চেখে দেখা। এবং যেহেতু বিদেশি পণ্যের কথা বলছিলাম, আমাদের সামনে একটি দোকান আছে, সেটি তার্কির দোকান এবং সেই দোকানকে নানা ধরনের আকর্ষণীয় ব্যাগ এবং কাপড় চোপড়ে বিশেষ করে শাল এই ব্যাপারগুলো তারা প্রদর্শন করে রেখেছেন। তো যেটি বলছিলাম যে মেলার ভিড়ের পরিমাণ, মানুষজনের উপস্থিতির পরিমাণ দিন সময় গড়াচ্ছে তত বাড়ছে এবং সেটি আরও বাড়বে এবং শেষ দিকে আরও বেশি জমে উঠবে এমনটাই প্রত্যাশা এখানকার ব্যবসায়ীদের। তো বাণিজ্য মেলা থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ক্ষেত থেকে প্রতি পিস ফুলকপি 1 টাকা বিক্রি হলেও বাজারে বিক্রি হচ্ছে 19 থেকে 20 টাকা দরে। কম দামে কৃষক ক্ষতিগ্রস্ত হলেও মোটা অঙ্কের মুনাফা তুলে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। এরপরও নির্বিকার কৃষি পণ্যের যৌক্তিক দাম নির্ধারণের দায়িত্বে থাকা কৃষি বিপণন বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন অদক্ষ বাজার ব্যবস্থাপনাই এর জন্য দায়ী। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 53 শতক জমিতে আলু আবাদ করেছেন কৃষক শহীদুল ইসলাম। প্রতি কেজি আলু উৎপাদনে 24 টাকা ব্যয় হলেও বিক্রি করলেন 19 টাকায়। একই অবস্থা কৃষক হাশেম আলীর। চলতি মৌসুমে ফুলকপি চাষ করেছেন 30,000 পিস। প্রতি পিসে উৎপাদন খরচ 5 থেকে 6 টাকা হলেও বিক্রি করতে হচ্ছে 1 টাকায়। কৃষকরা বলছেন উৎপাদন খরচ বাড়লেও পণ্যের দাম ঠেকেছে তলানিতে, ফলে বিশাল অঙ্কের পুঁজি হারাতে হচ্ছে। আবাদ করছে 53 শতক জমি, 95,000 টাকা খরচা, 60,000 টাকা বিক্রি, 35,000 টাকা লস। এক ভ্যান কপি ভোর 4টার সময় এসে কাটবো, ভোরবেলা চলে যাবে পৌর বাজারে, যা বিক্রি হবে 600 টাকা। ভ্যানালা নেবে 350 টাকা, আরতদার নেয় 100 টাকা, 450 চলে গেল, আমি পাইলাম 150 টাকা। আমরা ফসল করি কিন্তু আমরা বেচতে গেলে পানির দাম, কিন্তু এই ফসল যদি আমরা কিনতে যাই তখন আগুন বরাবর হয়ে যায়। অথচ রংপুরের খুচরা বাজারে এসব পণ্য উৎপাদক, ফরিয়া, আড়তদার সহ অন্তত 5 হাত ঘুরে ভোক্তাদের কাছে গিয়ে একই ফুলকপি প্রতি পিস 15 থেকে 20 টাকা ও আলু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। ফলে লাভের অঙ্ক পুরোটাই যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। আর নির্বাক অবস্থানে কৃষি পণ্যের যৌক্তিক দর নির্ধারণের দায়িত্বে থাকা কৃষি বিপণন বিভাগ। এক একটার সাপ্লাই চেইন হচ্ছে আপনার এক এক রকম হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার যেটা বললাম যে আমাদের ওই সংরক্ষণের যদি মানে সাপ্লাই যখন বেশি থাকবে তখন যদি আমরা এটা সংরক্ষণ করতে পারি, আবার যখন সাপ্লাই কম হবে আমরা সংরক্ষিত পণ্যটা যদি বাজারে ছাড়তে পারি, সেই ক্ষেত্রে আমাদের ওখানে মিনিমাইজ করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন পণ্যের চাহিদা, উৎপাদন ও যোগানের সমন্বয়হীনতা এবং অদক্ষ বাজার ব্যবস্থাপনাই এই পরিস্থিতির জন্য দায়ী। কিভাবে কৃষকদেরকে বারবার এই ক্ষতির সম্মুখীন হওয়া থেকে বিরত রাখা যায়, কিভাবে কৃষকদেরকে আরও বেশি প্রণোদনা দেওয়া যায় এবং উৎপাদনের যেই সাপ্লাই চেইন এটা কিভাবে আরও বেশি স্মুথ করা যায়, এটার জন্য একটা কৃষি কমিশন সরকার তৈরি করে কিভাবে কৃষির অব্যবস্থাপনা দূর করা যায় এটা নিয়ে কাজ করতে পারে বলে আমি মনে করি। কৃষি বিভাগের তথ্যমতে প্রতি বছর রংপুরে 5.5 লাখ মেট্রিক টন কৃষি পণ্য উৎপাদন হয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। টানা 2 বছর নানামুখী সমস্যা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে পঞ্চগড়ের চা শিল্প। গেল বছর খরতাপ ও মালিকরা পাতার ন্যায্য মূল্য না পাওয়ায় উৎপাদন কমে গিয়েছিল 34 লাখ কেজি। এবছর চাষিদের উদ্বুদ্ধ করতে শুরু হয়েছে প্রুনিং। পাতা তোলা বন্ধ থাকবে টানা 2 মাস, তাতে উৎপাদন বাড়বে বলে আশা মালিক, শ্রমিক ও চা বোর্ডের। পঞ্চগড় থেকে মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। সমতলের চায়ের রাজধানী পঞ্চগড়ের বাগানগুলোতে চলছে পুনিংয়ের কাজ। নতুন বছরে ভালো মানের চা পাতার আশায় গাছগুলোর মাথা ছেটে দিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। বাগান মালিক ও চা বোর্ড বলছে গুণগত মান নিশ্চিত করতে টানা 2 মাস চা প্রক্রিয়াজাত কারখানা ও পাতা তোলা বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে গেল 2 বছরের বেশি সময় ধরে পাতার ন্যায্য মূল্য পাচ্ছে না মালিকরা। অন্যদিকে কারখানাগুলোর বিরুদ্ধে চোরাই প্রক্রিয়াজাত চা বিক্রির অভিযোগ। তবে প্রশাসন ও চা বোর্ডের উদ্যোগে নতুন স্বপ্ন দেখছেন বাগান মালিক সহ শ্রমিকরা। এটা ছাঁটাই করার 2 মাস, আরো 2 মাস সময় লাগে। মার্চ মাসের দিকে পাতা আসবে। ছাঁটাই করলে চায়ের মানটা ভালো থাকে। আমাদের বাগানগুলো ছাঁটাই দিচ্ছি, পুনিং করছি এবং পুনিং করতে গিয়ে আমাদের অনেক খরচ হচ্ছে। তো আমরা আশা করবো যে সামনের বছর যেন ভালো দাম পাই আমরা এবং আমাদের উৎপাদন ধরে রাখতে পারি। গেল মৌসুমে জেলায় 1,79 লাখ কেজি চা উৎপাদন হলেও চলতি মৌসুমে তা কমেছে বলে জানান চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের এই কর্মকর্তা। অনেক দেরিতে বৃষ্টি আসছে। দ্বিতীয় কারণ হলো যে সবুজ পাতার ন্যায্য মূল্য না পাওয়াতে কৃষকগণ তার আবাদ দিতে ঠিক ওইভাবে পরিচর্যা করেননি।
সবুজ পাতার বিপরীতে যে ফিনিশ প্রোডাক্ট হয়েছে সবগুলোই আমাদের রেকর্ডে আসেনি। 2000 সালে পঞ্চগড়ে প্রায় 10,000 একর জমিতে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হলেও নানা জটিলতায় তা 1000 একর কমে গেছে। আর জেলায় চা পাতা প্রক্রিয়াজাত কারখানা রয়েছে 29টি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। আগুন সহ অন্যান্য দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে মহড়া। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে বছরে 15 থেকে 18 লাখ যাত্রী চলাচল করে এবং তার মাঝে কিন্তু আন্তর্জাতিক যাত্রী থাকে প্রায় 8 লাখের কাছাকাছি। তাই এত গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর এবং ব্যস্ততম বিমানবন্দরের যে নিরাপত্তা অগ্নি ঝুঁকি কেমন রয়েছে সেটি বারবার পরীক্ষা করা হয়। এরই অংশ হিসেবে আজকে কিন্তু চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যেটি অগ্নি মহড়া সেটি সম্পন্ন হবে কিছুক্ষণের মধ্যে। এখন সেই প্রস্তুতি চলছে, কারণ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কিন্তু এই অঞ্চলে একটি অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে বললাম বছরে প্রায় 15 থেকে 18 যাত্রী পরিবহন হয়, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার দ্রুত কীভাবে সেটা কি ব্যবস্থা নেওয়া যাবে, প্রতিরোধ করা যাবে, সেই অংশ হিসেবে অগ্নি নির্বাপন মহড়া। এবং কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সেই অগ্নি মহড়া শুরু হবে। অগ্নি মহড়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, এবং একই সাথে প্রধান স্পেশাল গেস্ট হিসেবে বক্তব্য রাখবেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি নেওয়া হয়েছে, বিশেষ করে যেখানে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা সেটিকে কীভাবে পরীক্ষা করার জন্য একটি ডামি বিমান তৈরি করা হয়েছে। একটি ডামি বিমানটাতেই মূলত দুর্ঘটনা ঘটবে এবং আগুন সৃষ্টি হবে এবং এরপর কত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণ করা যায় এবং একই সাথে আহত যারা থাকবেন তাদের কত দ্রুত উদ্ধার করা যায় সেটি দেখানো হবে বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিভিল এভিয়েশন যেমন রয়েছে, ঠিক তেমনি রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী সহ ফায়ার সার্ভিস, সকল সরকারি সংস্থা কিন্তু যৌথভাবে এবং ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাবে, সেটি এখানে তুলে ধরা হবে। বিশেষ করে যাতে কোনো রকম দুর্ঘটনা ঘটলে দ্রুত নিয়ন্ত্রণ করা যায়, আগুন যদি ধরে যায় আগুন নিয়ন্ত্রণ করা যায় এবং হতাহত যারা থাকবে তাদেরকে দ্রুত উদ্ধার করা যায়, সেই তারই অংশ হিসাবে কিন্তু প্রদর্শন হবে এখানে। একই সাথে সেই প্রস্তুতিও সম্পন্ন করা হয়, যদি প্রকৃতিগত দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেটিও যেন সামাল দিতে পারে, সেই প্রস্তুতি তারা করার জন্য আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যারা সরকারি সংস্থাগুলো রয়েছে, যারা বিমানবন্দর কেন্দ্রিক কাজ করে বা নিরাপত্তায় কাজ করে বা যারা হতাহতদের উদ্ধারে কাজ করে, ফায়ার সার্ভিস, সিভিল স্বেচ্ছাসেবক দল এবং পুলিশ এবং সবগুলি সংস্থা এখন উপস্থিত রয়েছেন এই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। বলা চলে যেহেতু দিন দিন এই বিমানবন্দরের ব্যস্ততা বাড়ছে, যাত্রী সক্ষমতা বাড়ছে, প্রায় একসময় যেখানে মাত্র 2 লাখ যাত্রী পরিবহন হতো সেখানে এখন যাত্রী পরিবহন হয় 15 থেকে 18 লাখ। তাই এই বিমানবন্দরকে সুরক্ষিত রাখার জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আজকের এই মহড়ার আয়োজন করেছে, যে মহড়া দেখানো হবে যদি কোনো বিমান দুর্ঘটনায় পড়ে বা বিমান কোনো দুর্ঘটনা কবলিত হয় তাহলে কত দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা যাবে এবং একই সাথে হতাহতদেরকে কত দ্রুত উদ্ধার করা যায় সেই প্রক্রিয়াটি দেখানো হবে আজকের এই মহড়ার মধ্যে। এখন পর্যন্ত আমার কাছে ছিল ঝুঁকি মুক্ত রাখার জন্য আমার বিমানবন্দরকে অগ্নি নির্বাপনের যে মহড়া সেটি শুরু হচ্ছে একটু পরে, তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। নিজেদের নামে ক্রিপ্টোকারেন্সি চালু করেছেন ট্রাম্প মেলানিয়া দম্পতি। শুক্রবার ট্রাম্পের নামে ডিজিটাল মুদ্রা চালুর একদিন পর রোববার নিজের নামে মিম কয়েন চালুর কথা জানান মেলানিয়া ট্রাম্প। একসময় ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রার বিপক্ষে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগে নিজের নামে ক্রিপ্টোকারেন্সি চালু করেছেন তিনি। গেল শুক্রবার রাতে ট্রাম্প নামে মিম কয়েন চালুর কয়েক ঘন্টার মধ্যেই এর বাজার মূল্য পৌঁছে যায় কয়েকশো কোটি ডলারে। বিবিসি বলছে সিআইসি ডিজিটাল এলএলসি প্রতিষ্ঠানের উদ্যোগে এই মুদ্রা বাজারে এসেছে। প্রতিষ্ঠানটি এর আগেও ট্রাম্প ব্র্যান্ডের জুতো ও সুগন্ধি বিক্রি করেছে। এদিকে পিছিয়ে নেই ট্রাম্প পত্নীও। স্বামী মার্কিন মসনদে বসার আগেই নিজের নামে ক্রিপ্টোকারেন্সি চালু করেছেন মেলানিয়া ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেলানিয়া নামে মিম মুদ্রা চালুর ঘোষণা দেন তিনি। মার্কেট ক্যাপ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ট্রাম্পের নামে থাকা ক্রিপ্টোকারেন্সির মোট বাজার মূল্য 870 কোটি ডলার, আর মেলানিয়ার নামে চালু করা ক্রিপ্টোকারেন্সির মোট বাজার মূল্য প্রায় 130 কোটি ডলার। সময়ের সঙ্গে সঙ্গে দুটি মুদ্রার মূল্যমান বাড়লেও লেনদেনে দেখা দিয়েছে অস্থিরতা। অন্তরা সেন, সময় সংবাদ। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।